নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু করছি WBPSC, PRP এবং বিভিন্ন এক্সাম রিলেটেড যে সমস্ত কোশ্চেন পরীক্ষা আসতে পারে, মেনলি WBPকে ফোকাস করে, তো সেই সমস্ত কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করছি। WBPতে আসতে পারে এই সমস্ত কোশ্চেনগুলি, সেরকমই প্র্যাকটিস সেট আলোচনা করব এবং এই কোশ্চেনগুলির সাথে আরও যে সমস্ত কোশ্চেন রিলেটেড সেগুলি এখানে আলোচনা করতে থাকবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন কী লাগলো এবং তোমাদের মতামত জানাবে, যেটি আমাদের খুবই উপকার করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন আছে, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এখান থেকে আরও একটা কোশ্চেন আসতে পারে যে স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। সেখানে যদি ভারতীয় না বলে দেয়, তো সেখানে প্রথম ও শেষ গভর্নর জেনারেলের নাম হলো লর্ড মাউন্টব্যাটেন। এটাও কিন্তু অনেক পরীক্ষাতেই আসে কোশ্চেনটা, এটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। তো এরপর আসি 2 নম্বর কোশ্চেন, প্যারিচাঁদ মিত্তর ছদ্মনাম কি? প্যারিচাঁদ মিত্তর ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর। এরকম ছদ্মনাম কিন্তু WBPSC পরীক্ষায় একটা থেকে দুটো কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো, দুটো না হলেও একটা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো। এরপর আসি 3 নম্বর কোশ্চেন, মানব শরীরে সবথেকে বড় স্নায়ুর নাম কি? সঠিক উত্তর হলো ভেগাস স্নায়ু। এখান থেকে তোমাদের আরও দুটো কোশ্চেন আসতে পারে যে মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গাণুর নাম কি? অঙ্গাণু মানে অঙ্গের নাম কি? তো অঙ্গের নাম যদি বলে সেক্ষেত্রে কোশ্চেনের সঠিক উত্তর হবে মানব শরীরের সবথেকে বড় অঙ্গের নাম হলো চামড়া বা ত্বক বা স্কিন। মানে আমাদের পুরো শরীরটা চামড়া দিয়ে ঢাকা, তো সেই জন্য সবচেয়ে বড় অঙ্গের নাম হলো চামড়া। আর যদি বলে মানব শরীরের সবথেকে বড় গ্রন্থির নাম কি, তো তখন গ্রন্থির নাম বললে হবে লিভার। লিভার হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এরপর আসি 4 নম্বর কোশ্চেন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আসি 5 নম্বর কোশ্চেন, সরকারি উপাধি কে গ্রহণ করেন? তো এখানেতে আমরা সকলেই জানি যে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে যে সমস্ত কোশ্চেন উত্তরগুলো আমাদের জানা উচিত সেগুলো হলো, তিনি ছিলেন বিষ্ণুর উপাসক, আর তিনি প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন। আর যদি প্রশ্ন করে যে কার সভায় নবরত্ন বিরাজ করত, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর এই নবরত্নর মধ্যে কে কে ছিল? কালিদাস, সফরনক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমিহির, বারুচি, অমর সিংহ, ঘটোৎকচ এবং ধন্বন্তরী। আর ভারতের শেক্সপিয়ার কাকে বলা হতো? এই নবরত্নদের মধ্যেই থাকা কালিদাসকে বলা হতো। আর তার এই যে সরকারি উপাধিটি ছিল, এই সরকারি উপাধিটি কেন ছিল? কারণ তিনি শকদেরকে উচ্ছেদ করেছিলেন, সেই জন্যই তার নাম ছিল, মানে তিনি সরকারি উপাধিটি গ্রহণ করেছিলেন সেই কারণে। এরপর আসি 6 নম্বর কোশ্চেন। আজকে টোটাল তোমাদের 25টা কোশ্চেন করাবো এবং সেই কোশ্চেন রিলেটেড যে সমস্ত আরও অন্যান্য কোশ্চেন আসতে পারে সেগুলো তোমাদের প্র্যাকটিস করে দেবো। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর হয় কবে? সঠিক উত্তর হলো 1911 সালে। এরপর আসি 7 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এর সভাপতি কে ছিলেন? আমরা সকলেই জানি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালের 28শে ডিসেম্বর। এবার যদি বলে কোথায় হয়েছিল, তো হবে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এটাও কিন্তু অনেক পরীক্ষাতে আসে। এবং ওই প্রথম অধিবেশনে কতজন উপস্থিত ছিলেন? ছিলেন মোট 72 জন সদস্য। আর ওই সভায় সভাপতি ছিল কে? উমেশচন্দ্র ব্যানার্জি। আর এই প্রথম অধিবেশনটা কোথায় হয়েছিল? এটা হবে বোম্বেতে।
এই কোশ্চেনটা কিন্তু আগের বছর পুলিশের পরীক্ষাতে এসেছে। এবং এইরকম যে পুরো জাতীয় কংগ্রেসের অধিবেশন, সেটা নিয়ে একটা অন্য ভিডিও আমি আপলোড করে দেবো, যেটা তোমাদের অনেক হেল্প করবে। এরপর আসি পরবর্তী কোশ্চেন, গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোথায় হয়েছিল? তো সঠিক উত্তর হবে গান্ধীজির প্রথম গণ আন্দোলন হয়েছিল চম্পারণে। এরপর তার পরবর্তী কোশ্চেন, কফিতে কোন উপাদান পাওয়া যায়? তো সঠিক উত্তর হলো কফিতে পাওয়া যায় ক্যাফিন, যেটি কফিতে থাকে, এবং এই উপাদানটি কেবলমাত্র কফিতেই পাওয়া যায়। এরপর আসি 10 নম্বর কোশ্চেন, সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? তো সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। এবং এখান থেকেই তোমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা কোশ্চেন রিলেটেড যে সমস্ত টপিক আমি বলে দিচ্ছি, যে যদি কোশ্চেন করে উজ্জ্বলতম গ্রহ কোনটি, তো সেক্ষেত্রে উত্তর হবে শুক্র। যদি বলে বড় গ্রহ কোনটি, তখন উত্তর হবে কিন্তু বৃহস্পতি। আর যদি বলে যে সূর্যের নিকটতম গ্রহ কোনটি, তখন হবে বুধ। আর যদি বলে যে সবচেয়ে ক্ষুদ্রতম স্যাটেলাইটের নাম কি, সেটি হবে ডিমোস। এটি কার? না, এটি মঙ্গলের আছে। আর যদি বলে যে টুইন সিস্টার অফ আর্থ, সেক্ষেত্রে কী হবে? সেটি হবে শুক্র। কারণ শুক্র আমাদের মানে পৃথিবীর মতো প্রায় কিছুটা একই, এবং এটিকে রাতের আকাশে লক্ষ্য করা যায়, যেটিকে আমরা শুকতারা হিসাবে চিনি। যদি কোশ্চেন করে যে কোন দুটি গ্রহের বলয় রয়েছে, তো সঠিক উত্তর হবে ইউরেনাস ও শনি। আর লার্জেস্ট স্যাটেলাইট কার আছে? লার্জেস্ট স্যাটেলাইট আছে বৃহস্পতির। নাম কি? তার নাম হলো গ্যানিমিড। আর সেকেন্ড লার্জেস্ট হলো টাইটান, যেটি আছে শনির। আর ম্যাক্সিমাম স্যাটেলাইট কার আছে? ম্যাক্সিমাম স্যাটেলাইট আছে শনির। আর সবচেয়ে ছোট গ্রহ যদি বলে, সেটা হবে বুধ। আর সূর্য, এটি যদি কোশ্চেন করে যে কোন গ্যালাক্সিতে, তো কোশ্চেন হবে সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। আর এটা তো আমরা সকলেই জানি যে সূর্য থেকে আলো আসতে সময় লাগে কত? সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আর চাঁদ থেকে আলো আসতে কত সময় লাগে? 1 মিনিট 28 সেকেন্ড। আর পৃথিবীর যদি জিজ্ঞাসা করে যে পৃথিবীর মুক্তিবেগ কত, তো উত্তর হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর যদি বলে চাঁদের মুক্তিবেগ কত, তো চাঁদের মুক্তিবেগ হবে 2.38 কিলোমিটার পার সেকেন্ড। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো 11 নাম্বার, সাবানের রাসায়নিক নাম কি? তো সাবানের রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। আর এখান থেকে দুটো কোশ্চেন আসে যে কাপড় কাচা সোডা বা কাপড় কাচা সাবান এর রাসায়নিক নাম কি এবং সংকেত কি? আর আসে খাবার সোডার রাসায়নিক নাম বা সংকেত। এখানে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে, মনে রাখবে, Na2CO3 10H2O। এটি হলো সোডিয়াম কার্বনেট, যেটি কাপড় কাচা সোডা। আর এরপরে আসে খাবার সোডা। খাবার সোডার নাম হলো সোডিয়াম বাইকার্বনেট, এর সংকেত হলো NaHCO3। তোমাদের যদি গুলিয়ে যায়, তো গুলিয়ে যাতে না যায় পরীক্ষার হলে, সেই জন্য একটা সহজ উপায় বলে দিচ্ছি মনে রাখার। কাপড় কাচার ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট, আর খাবারের ক্ষেত্রে মনে রাখবে একটা বাই যোগ করতে হয়, না হলে খাওয়া যায় না, সেই জন্য সোডিয়াম বাইকার্বনেট। এভাবে মনে রাখবে। এরপর আসি 12 নম্বর, মনজিৎ সিং কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হলো জুডো। এরপর আসি 13 নম্বর, ভারত অলিম্পিকে, এটা কোশ্চেনটাতে টাইপিং মিস্টেক হয়েছে, ভারত অলিম্পিকে হকিতে প্রথম সোনা পায় কখন? তো সেটির উত্তর হবে 1928 সালে। 1928 সালে ভারত অলিম্পিকে প্রথম সোনা পায়। এরপর আসি 14 নম্বর, পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো পাঁচমারি অভয়ারণ্য এটি মধ্যপ্রদেশে অবস্থিত। এরকমই কিছু ইম্পর্টেন্ট অভয়ারণ্যের নাম আমি বলে দিচ্ছি, যেমন আসামে আছে মানস এবং কাজিরাঙ্গা, অন্ধ্রপ্রদেশে আছে কোল্লেরু, শ্রী ভেঙ্কটেশ্বর, উত্তরপ্রদেশে দুধওয়া, বিহারে বাল্মীকি, এটা কিন্তু পরীক্ষায় আসে, উত্তরাখণ্ডে আছে জিম করবেট, এটি প্রথম ন্যাশনাল পার্ক, যেটি 1936 সালে স্বীকৃতি পেয়েছিল। এছাড়া আছে নন্দাদেবী, রাজাজি। আর একটি আছে, এটা মানে আন্দামান নিকোবরে, সেটির নাম হলো মহাত্মা গান্ধী মেরিন, এটি কিন্তু মনে রেখে দেবে। আর পশ্চিমবঙ্গে আছে
গরুমারা, সুন্দরবন, বক্সা, সিঙ্গালীলা, নেওড়া। আর ছত্তিশগড়ে বললে ইন্দ্রাবতী। গুজরাটে আছে গির। যদি বলে বন্দিপুর অভয়ারণ্য কোথায়, কর্ণাটক। পেরিয়ার অভয়ারণ্য, সাইলেন্ট ভ্যালি অভয়ারণ্য, এগুলি কোথায়, কেরালা। আর সবচেয়ে বেশি অভয়ারণ্য কোথায় আছে, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কতগুলি আছে এখন, বর্তমানে আছে মোট 8টি। তো মধ্যপ্রদেশে কী কী আছে, যেমন কানহা, সাতপুরা, বান্ধবগড়, পেঞ্চ, মাধব, বনবিহার, পান্না, এই সমস্ত আছে। রাজস্থানে আছে রণথম্বোর, সরিস্কা, কেওলাদেও, এইগুলি। এবং সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা। আমাদেরকে আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। এবং উড়িষ্যাতে আছে ভিতরকণিকা, শিমলিপাল। আর অরুণাচল প্রদেশ বললে নামদাফা। এই সমস্তগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। আর যদি বলে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ বা অভয়ারণ্য বললে আসামে আছে মানস এবং কাজিরাঙা, সোনাই রূপাই। অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলম, অরুণাচল প্রদেশে নামদাফা, তামিলনাড়ুতে আছে বেদান্তঙ্গাল, ওড়িশাতে আছে শিমলিপাল ও ভিতরকণিকা। এই দুটো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর আছে কেরালাতে পেরিয়ার, ইদুক্কি, এটা মনে রাখবে। আর পশ্চিমবঙ্গে আছে জলদাপাড়া ও সুন্দরবন, এই দুটি কিন্তু পশ্চিমবঙ্গে আছে। আর মধ্যপ্রদেশে আছে পাঁচমারি ও বড়ি। তো এইরকম তোমাদেরকে মনে রাখতে হবে। এবং আমি যেগুলো বললাম এগুলো তোমাদেরকে আমি বলার সাথে সাথে তোমাদেরকে মাইন্ডে রিভাইজ করতে হবে, তাহলে বাড়িতে যদি পড়ে থাকো তো তোমাদের এটা সুবিধা হবে। প্র্যাকটিসের মানে হচ্ছে তোমার এখানে নতুন করে পড়তে আসছো না, তোমার পড়া আছে সেটাকে তুমি এখানে রিভিশন করবে। এবং তুমি কতটা পারছো, কতটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে এটা তুমি মিলিয়ে নেবে। সেটা তোমার কম্পিটিশানে মানে আসতে আর তোমার প্রিপারেশান কেমন আছে সেটা তুমি এখানে যাচাই করতে আসছো। তো সেই জন্য আমি বলার সাথে সাথে তোমরা নিজের মাইন্ডে বলতে থাকো বা মিলিয়ে নিতে থাকো কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। এরপর আছে 15 নম্বর, স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়। তো স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। এবং এই ভিটামিনের সংক্রান্ত যে সমস্ত কোশ্চেন, এই কোশ্চেনটা ডাব্লিউবিপির সবচেয়ে প্রিয় কোশ্চেন। এটা পরীক্ষাতে একটা আসেই, প্রত্যেক বছরই আসে। তো এরকম ভিটামিনের যে কোশ্চেন, তো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ভিটামিনের অভাবজনিত কারণে যেগুলো সেগুলো বলে দিচ্ছি। অপশনে মানে প্রথমে আছে এ, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে হয় রাতকানা, জেরপ্থ্যালমিয়া। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, এটি ছোটদের হয়। আর বড়দের হলে অস্টিওম্যালেসিয়া। আর ভিটামিন ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ বা হ্যামারেজ। ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি। ভিটামিন বি2 এর অভাবে হয় রাইবোফ্ল্যাভিন। ভিটামিন বি2 এর বৈজ্ঞানিক নামটা বলে ফেললাম। ভিটামিন বি2 এর অভাবে হয় স্টোমাইটিস বা মুখে ঘা। আর ভিটামিন বি3 এর অভাবে কী হয়, ভিটামিন বি3 এর অভাবে চর্মরোগ বা চুল পোড়া, এটা কিন্তু হয়। আর ভিটামিন বি5 কী হয়, ভিটামিন বি5 হয় পেলেগ্রাম। আর ভিটামিন বি7 এর অভাবে হয় চর্মরোগ, অনিদ্রা, অবসাদ, এই সমস্ত কিছু হয়। আর আরেকটা আছে ভিটামিন বি12, যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এর অভাবে হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। তো তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায়। তো সঠিক উত্তর হবে ভিটামিন বি12। আর ভিটামিন সি এর অভাবে হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, স্কারভি। আর ভিটামিন বি এর অভাবে হয় চর্ম, বৃক্ক, পাকস্থলীতে রক্তক্ষরণ হয়। তো এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আর ভিটামিনের মানে দ্রাব্যতা অনুসারে দুটো ভাগ হয়, একটা হচ্ছে জলীয় দ্রাব্য আর একটা হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাটি দ্রাব্য। তো জলীয় দ্রাব্য কোন ভিটামিনগুলো, জলীয় দ্রাব্য হলো ভিটামিন বি, সি, পি। আর যদি বলে যে ফ্যাটি দ্রাব্য কোনগুলো, তাহলে হলো এ, ডি, ই, কে। এরা ক্লোরোফর্মেও এবং ইথারেতেও দ্রবীভূত হয়। তো এর পরের কোশ্চেনে আসি, 16 নম্বর কোশ্চেন, সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল। এরকম ছদ্মনাম দিয়ে কিন্তু কোশ্চেন একটা করে প্রতি বছর আসে, কোনো না কোনো বছর মানে মিস হয়নি। একটা বছর যদি প্রিলিতে মিস হয় তো সেটা মেন্সে কিন্তু এরকম কোশ্চেন আসে। তো তোমাদের ছদ্মনামগুলো কিন্তু রিভাইজ করতে হবে। তো সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল ঢোল গোবিন্দ। এরপর আসি 17 নম্বর, গ্রানা ও স্টোমা কোথায় থাকে। তো গ্রানা ও স্টোমা থাকে ক্লোরোপ্লাস্টে। এটা কি তাহলে ক্লোরোপ্লাস্ট কি প্রাণী কোষে না উদ্ভিদ কোষে, তো উত্তর হচ্ছে উদ্ভিদ কোষে। অর্থাৎ গ্রানা ও স্টোমা ক্লোরোপ্লাস্টে দেখা যায়। এরপর আসে 18 নম্বর, শকাব্দ প্রবর্তন করেন কে।
তো শকাব্দ প্রবর্তন করেছিল কনিষ্ক। এখান থেকে তোমাদের কনিষ্কের সম্বন্ধে কিছু বলি, অর্থাৎ কনিষ্কই শকাব্দ প্রবর্তন করে। শকাব্দ মানে যেরকম খ্রিস্টাব্দ বঙ্গাব্দ, সেরকম শকাব্দ প্রচলন করেছিল কনিষ্ক। তো এই কনিষ্কের রাজধানী কোথায় ছিল যদি কোশ্চেন করে, তো সঠিক উত্তর হবে পুরুষপুর বা পেশোয়ার। আর কনিষ্ক কোন বংশের রাজা ছিল যদি কোশ্চেন করে, সঠিক উত্তর হবে কনিষ্ক ছিল কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর যদি জিজ্ঞাসা করে যে কনিষ্কই শকাব্দ কত সালে শুরু করে, তো সঠিক উত্তর হবে কনিষ্ক শকাব্দ প্রচলন করে 78 খ্রিস্টাব্দে। আর তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর কনিষ্কের আমলেই কিন্তু গৌতম বুদ্ধের শেষ ধর্ম যে সম্মেলন হয়েছিল সেটি হয়েছিল, অর্থাৎ 4th বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। তো এরপরে আসি 19 নম্বর কোশ্চেন। কোন ধারা অনুযায়ী পার্লামেন্টে বাজেট পেশ করা হয়? তো সঠিক উত্তর হলো 112 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে বাজেট পেশ করা হয়। তো এখানেতে তোমাদের আরও দুটো মনে রাখতে হবে, যেমন প্রথম হচ্ছে 108, 110, 112, এই তিনটে ধারা মনে রাখতেই হবে তোমাদেরকে। তো কী করে মনে রাখবে সেটাও বলে দিচ্ছি। তো 108-এ হচ্ছে জয়েন্ট সিটিং, অর্থাৎ মানে যৌথ বৈঠক যেটা হয় সেটা হচ্ছে জয়েন্ট সিটিং। এই জয়েন্ট সিটিংয়ের আহ্বান কে করে? জয়েন্ট সিটিংয়ের আহ্বান করে রাষ্ট্রপতি। এবং জয়েন্ট সিটিংয়ের সময় সভাপতি কে করে? জয়েন্ট সিটিংয়ের সময় সভাপতিত্ব করে লোকসভা স্পিকার। আর এরপরে আসি 110 নম্বর। 110 নম্বরে কী আছে? 110 নম্বরে আছে মানি বিল। আর 112 নম্বরে আছে বাজেট। তো তোমরা এভাবে মনে রাখবে যে 108-এ আছে জয়েন্ট সিটিং, 110-এ আছে মানি, আর 112-তে আছে বাজেট। তো তোমরা প্রথম অক্ষরগুলো যদি ধরে নাও, তাহলে ফার্স্টে হচ্ছে 108-এ জে, 110-এ এম, 112-তে বি, অর্থাৎ জে এম বি। এভাবেও তোমরা মনে রাখতে পারো যে 108-এ বললে জয়েন্ট সিটিং, জে ফর জয়েন্ট সিটিং, 110 বললে এম, এম মানে মানি বিল, আর 112 বললে বাজেট। তোমরা এভাবেও মনে রাখতে পারো যে জে এম বি। এরপর আসি কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা একটু আগে আলোচনা করলাম, যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এরপর আসি পরবর্তী কোশ্চেন। এটা কিন্তু নাম্বারিং করা নেই, এটা হচ্ছে 21 নম্বর কোশ্চেন। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। আর যদি বলে যে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর, তো সেক্ষেত্রে 1 বছর কম, অর্থাৎ 5 বছর হবে। এরপর আসি পরবর্তী কোশ্চেন। আর তোমাদেরকে যদি এখানে কোশ্চেন করে যে রাজ্যসভার যে রাজ্যসভা, তো এই রাজ্যসভায় সভাপতিত্ব কে করে? তো সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। আর লোকসভায় বললে স্পিকার। এটাও কিন্তু মনে রাখতে হবে। আর যখন জয়েন্ট সিটিং হয়, জয়েন্ট সিটিংয়ের সময় সভাপতিত্ব কে করে? রাজ্যসভা ও লোকসভার জয়েন্ট সিটিংয়ের সময় সভাপতিত্ব করে হলো লোকসভা স্পিকার। এরপর আসি 23 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটি হলো কর্ণাটক। তো কিছুক্ষণ আগেই এই অভয়ারণ্য নিয়ে আলোচনা করলাম এবং কোথায় ইম্পর্টেন্ট অভয়ারণ্য আছে সেগুলো বললাম। তো তোমরা এগুলো রিভিশন করে নিও আরেকবার করে। এটা কিন্তু অবশ্যই করে নেবে, কারণ অভয়ারণ্য একটা করে কোশ্চেন আসেই, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এরপরে আসি পরবর্তী কোশ্চেন। ইউআরএল এর পুরো নাম কি? এরকম পুরো নাম কিন্তু ডাব্লিউবি পরীক্ষাতে আগেরবারে দুটো এসেছিল, তো এবারেও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো সম্পূর্ণ নামগুলো, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন বলে একটা পার্ট হয়, সেটা তোমরা গুগলে সার্চ করে বা বিভিন্ন বই থেকেও তোমরা দেখতে পারো। তো অ্যাব্রিভিয়েশনগুলো ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়বে। যেখানে ইউআরএল এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এর পরবর্তী কোশ্চেন। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হলো ইন্দিরা গান্ধী খাল। আর এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ভারতের উচ্চতম বাঁধ কোনটা, তো সঠিক উত্তর তখন কী হবে? ভারতের উচ্চতম বাঁধ হলো তেহরি। আর এই তেহরি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। আর এই তেহরি কোন নদীর উপরে তৈরি করা হয়েছে তেহরি বাঁধ? তো তেহরি বাঁধ তৈরি করা হয়েছে ভাগীরথী নদীর ওপরে। এরপরে যদি কোশ্চেন করে যে ভারতের মানে দীর্ঘতম বাঁধ যেটা, সেটা কী হবে? তখন দীর্ঘতম বাঁধ হবে হীরাকুদ বাঁধ। আর এখানে যেটা কোশ্চেন আছে দীর্ঘতম বাঁধ, এটা হচ্ছে মানে ওই মাটি দ্বারা নির্মিত, সেক্ষেত্রে হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। আর পরবর্তী ক্ষেত্রে হচ্ছে
এটি দীর্ঘতম বাঁধ হবে না, কোশ্চেনটা দীর্ঘতম খাল হবে, যেটি হলো ইন্দিরা গান্ধী খাল। আর বাঁধ বললে, দীর্ঘতম বাঁধ বললে সঠিক উত্তর হবে হীরাকুদ বাঁধ, যেটি কোন নদীর ওপরে? মহানদী নদীর ওপরে, এবং এটি কোথায় আছে? উড়িষ্যা রাজ্যে। আর যদি কোশ্চেন আসে যে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বা মানে সর্বোচ্চ খাড়া পাড়ের বাঁধ, সেটি কোথায়? তো সেটি আছে হিমাচল প্রদেশে। আর সেই খাড়া পাহাড়ের নাম কি? খাড়া পাড়যুক্ত বাঁধের তার নাম হলো ভাকরা নাঙ্গল। এবং এই ভাকরা নাঙ্গল বাঁধটি কোথায় আছে, মানে কোন নদীর ওপরে? তো সেটি হবে সঠিক উত্তর হবে শতদ্রু নদীর ওপরে। এবার আসে পরবর্তী কোশ্চেন, অর্থাৎ শেষ কোশ্চেন। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? তো বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। এবং এই বিধবা বিবাহ আইন পাস করেছিল কে? লর্ড ডালহৌসি। এবং এই বিধবা বিবাহ আইন লর্ড ডালহৌসি পাস করেন। এবং সতীদাহ প্রথা যদি কোশ্চেন জিজ্ঞাসা করে যে সতীদাহ প্রথা কত সালে পাস হয়, তো সঠিক উত্তর হবে 1829 সালে। এবং কে পাস করিয়েছিল? পাস করিয়েছিল লর্ড বেন্টিং। এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এখানেতেই আজকের ক্লাসটি শেষ করলাম, এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং কমেন্টে জানাবে যে তোমাদের কীরকম লাগলো, এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওর মাঝে এই সমস্ত কিছু বললাম না, কারণ ভিডিওতে তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হবে, তো ভিডিও শেষেই বললাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং একটি প্লেলিস্ট করে দেবো, এই প্লেলিস্টে এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং প্র্যাকটিস সেট দিতে থাকবো, যেগুলো ডাব্লিউপি এক্সাম রিলেটেড এবং প্রিভিয়াস ইয়ার এরকম কোশ্চেন এসেছে। তো চলো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।